রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ, মিলছে পোকা, ঝুঁকি বাড়ছে পানিবাহিত রোগের। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, পানির ভিতরে ময়লা আসে। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা। সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে খেলাফত মজলিস, বিকেলে যাবে জাতীয় গণফ্রন্ট। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার মামলা শিগগিরই নিষ্পত্তির আশা। চলছে নির্বাচনের প্রস্তুতি, প্রায় চূড়ান্ত দলীয় প্রার্থীও। বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, বড় জাহাজ ফেরাতে ট্যানেল খননের দাবি। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে ইসরায়েলে পুলিশ জনতা সংঘর্ষ, অব্যাহত হামলায় গাজা, লেবানন এবং ইয়েমেনে ৪৪ জনের প্রাণহানি। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছে আমি শরীফ রওশন। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ঘোলা এবং তীব্র দুর্গন্ধযুক্ত, কোথাও কোথাও মিলছে পোকাও। এর মধ্যে জুরাইনের বাসিন্দাদের এ নিয়ে ভোগান্তির কোনো শেষ নেই। রান্নাসহ দৈনন্দিন কাজে ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয় মসজিদের গভীর নলকূপ এখন শেষ ভরসা। চিকিৎসকরা বলছেন এই দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। তবে এই অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ওয়াসার দায়িত্বরত কোনো কর্মকর্তা। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। পূর্ব জুরাইনের ইসলামাবাদ মসজিদের গভীর নলকূপ ঘিরে পানির বোতল, জার বা কলসি হাতে পানির জন্য এই অপেক্ষায় বলে দেয় কতটা দুর্দশায় দিন পার করছেন এ এলাকার বাসিন্দারা। নিরাপদ পানির জন্য বাড়তি খরচ করতে হচ্ছে জুরাইন ও মুরাদপুরের বাসিন্দাদের। সময় যাচ্ছে অনেক। প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এলাকাবাসী পানি নিতে পারেন মসজিদ থেকে। এখানে এক বোতল বা এক জগ পানি ১ টাকা, ৫ লিটারের বোতল ২ টাকা, ১০ লিটারের বোতল বা কলসি ৩ টাকা এবং জার ভরে পানি নিলে দিতে হয় ৫ টাকা। মসজিদের দেওয়ালে লেখা সুবহানাল্লাহ, এই পানি আল্লাহর নিয়ামত। পানের অযোগ্য ওয়াসার পানির পরিবর্তে দীর্ঘ ১ যুগ ধরে এই পানি এলাকাবাসীর জন্য নিয়ামতি বটে। তারা বলছেন মসজিদগুলো যদি পানি না দিত তাহলে খাবার জন্য তাদের পানি পাওয়ার আর কোনো উপায় থাকতো না। বড় বড় ড্রাম কিনা লইছি, এই পানি নিয়ে আসে, এটিতে গোসল করি, খাই লই আর রান্না বান্না করি। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, এই জল নিয়ে কিনা জল নিয়ে রান্ধি। এই যে কিনা নেই দেখেন, এই যে পানি এই যে ভরছি, সবাই এরকম কিনা খাইতেছি আমরা। তো এরকম ভাবে আমরা কিভাবে চলুন? এটা আছে বিদেয় আমরা এলাকাবাসী এবং আশেপাশের এলাকাবাসী এই পানিটা দিয়ে আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছি এবং আমরা ভালো আছি। মসজিদের পানিটা তো নিতে আসি, এটা খাইতে আসি, এটা মোটামুটি আছে। এরকম পুরো ময়লা ড্রেনের পানি আসে। এখন টিভির ক্যামেরা দেখেই এই এলাকার নারীরা অভিযোগ করেন বছরের পর বছর খাবার ও রান্নার পানির কষ্টে ভুগতে হচ্ছে তাদের। সরেজমিনে দেখা যায় ওয়াসা যে পানি সরবরাহ করছে তা ঘোলা ও তীব্র দুর্গন্ধযুক্ত। এখন ঘোলা পানির সঙ্গে আসছে পোকাও। আমাদের অত্র এলাকায় পানিটার খুবই সমস্যা এবং পানির ভিতরে ময়লা আসে। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে, তো আমরা এগুলো দিয়ে কোনো কাজ করতে পারি না। বিগত অনেক দিন থেকে যাবত এই পানির সমস্যাটা গোলা হয়, ভাত রান্না করলে ভাতের চাউলটা কালো হয়ে যায়। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা পানির। ঋষিপাড়ার ১ বছর ৩ মাস বয়সী রাইসা, তার পুরো শরীর জুড়ে চুলকানি। পুরো পরিবার ভুগছেন একই অসুখে। স্থানীয় ফার্মেসিগুলোর বিক্রির হারও বলছে এলাকায় বেড়েছে চুলকানির রোগী। গোসল করানোর পরের থেকে এই যে শরীরে গোটা হইতেছে, ডাক্তারের ওষুধ খাওয়াইতেছে, কমতেছে না। 2 বছরের বাচ্চার পুরা শরীরে গোটা, ডাক্তারের কাছে কালকে নিছে, হ্যাঁ ওষুধ দিতেছে, কোনো কাজ হইতেছে না। এখান থেকে ওষুধ নেওয়া হইতেছে, মলম ক্রিম যায়, কিন্তু এটার সমাধান হচ্ছে না। এটা পানির অবশ্যই পরিবর্তন করা উচিত। শুধু জুরাইন নয়,
এমন অভিযোগ কল্যাণপুর, তেজগাঁও, মালিবাগ, মধুবাগ, মগবাজার, খিলগাঁও, বনশ্রী, বাড্ডা, বাসাবো, মুগদা, মানিকনগর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। চিকিৎসকরা বলছেন এই দূষিত পানি ব্যবহারে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, নানা চর্মরোগ সহ দীর্ঘমেয়াদী ক্রনিক রোগে ভুগতে পারে যে কেউ। দূষিত পানি গ্রাহক পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না এবং বাচ্চারা এখান থেকে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, বয়স্ক মানুষরা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। ডায়রিয়াজনিত রোগ বেড়ে যাবে, পানিবাহিত রোগ বেড়ে যাবে, যেমন টাইফয়েড, হেপাটাইটিস, জন্ডিস, কিছু স্কিন ডিজিজ হয়, এটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মতো কিছু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এত সব অভিযোগ নিয়ে এবার আমরা কথা বলতে চাই ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে, তবে দেখা মিলল না ব্যবস্থাপনা পরিচালকের। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বরত কোনো কর্মকর্তা। তবে আমাদের কাছে অভিযোগ শুনে সঙ্গে সঙ্গেই সমাধানের আশ্বাস দেন উপব্যবস্থাপনা পরিচালক AKM শহীদুদ্দিন। ঢাকায় বর্তমানে পানির চাহিদা দৈনিক গড়ে 280 থেকে 290 কোটি লিটার। ওয়াসার উৎপাদন সক্ষমতা রয়েছে 295 কোটি লিটার পানি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। আপিল নিষ্পত্তি শেষ করে অল্প সময়ের মধ্যেই জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। তবে আইনি জটিলতার মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করছে দলটি। ইতিমধ্যে ঠিক করা হয়েছে দলীয় প্রার্থীও। 11 বছর ধরে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের রাজনীতিতে আশার আলো দেখছে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটে নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট একটি বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। তবে সেই রায়ে 3 বিচারপতির মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি জামায়াতের নিবন্ধন বহাল রাখার পক্ষে রায় দেন। এটি আদালতের এখতিয়ার নয় বলেও পর্যবেক্ষণ দেন ওই বিচারপতি। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হলে চেম্বার আদালত সাড়া না দিয়ে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়। তবে প্রায় এক যুগেও আপিল বিভাগ জামায়াতের নিবন্ধনের মামলাটি নিষ্পত্তি করেনি। 2023 সালের 19 নভেম্বর আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয়া হয়। এরপর মামলার আর কোনো অগ্রগতি ছিল না। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটায় ওই বছর 22 অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করে জামায়াত। এ পর্যন্ত কয়েকবার শুনানির জন্য কার্যতালিকায় এলেও এখনও নিষ্পত্তি হয়নি। তবে আপিলের আংশিক শুনানি শেষ হয়েছে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জামায়াত কেন নিবন্ধন ফিরে পাচ্ছে না? কেন দেরি হচ্ছে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে? এমন প্রশ্নের জবাবে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, আর তাতেই নিবন্ধন ফিরে পাবে জামায়াত। হাইকোর্টে এই ব্যাপারে দ্বিধা বিভক্ত। দ্বিতীয় কথা হলো, কেন হাইকোর্ট দ্বিধা বিভক্ত? কোন প্রশ্নে? হাইকোর্টের যিনি সিনিয়র বিচারপতি ছিলেন 3 জনের মধ্যে, তিনি নিবন্ধন বাতিল করেননি। তিনি আর্গুমেন্ট করেছেন এটা যে এইভাবে যদি একটা রাজনৈতিক দলের রিট পিটিশনের ভিত্তিতে আরেকটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেটি কোনোভাবেই ডেভেলপ করতে পারবে না। এবং নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে তো সকলেই আকাঙ্ক্ষিত, সকলেই মনে করছেন যে দ্রুতই এটা পাওয়া উচিত। যেহেতু একটা আদালতের প্রক্রিয়ার মধ্যে আছে, এই জন্য আদালতে নিষ্পত্তি করতে যত সময় লাগে এত সময় নিশ্চয়ই ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। প্রতীকের ব্যাপারে আমাদের ফুল কোর্টের একটি রেজলিউশন আছে। আমরা যখন রেজিস্ট্রেশনের মামলা নিষ্পত্তি করব, আমরা সেই ইস্যুটাও একই সাথে নিষ্পত্তি করার চেষ্টা করব। নিবন্ধনের আইনি জটিলতা শিগগিরই কেটে যাবে এমন প্রত্যাশার কথা জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত পুরোদমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজনীতিতে জামায়াত এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের নিবন্ধন সবগুলো শর্ত পূরণ করার পরও আমাদের নিবন্ধনকে বাতিল করেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই গভর্নমেন্ট এটা করেছে। আমরা শঙ্কা করছি না, তবে ষড়যন্ত্র চক্রান্ত তো জামাতের বিরুদ্ধে সবসময় ছিল, এখনও আছে। আর জামাত একটা রাইজিং ফোর্স। জামাতের হাতে সৎ, দক্ষ, যোগ্য সকল সেক্টরে নেতৃত্ব দেওয়ার মতো ম্যান পাওয়ার রয়েছে। জামাতে রয়েছে বিপুল পরিমাণ জনগণের সমর্থন।
আদালতের প্রক্রিয়ার মাধ্যমে আমরা ন্যায় বিচারের মাধ্যমে এটি ফিরে পাব আমরা আশা করছি এবং জনগণও সেটি প্রত্যাশা করে। গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত। দলটির নেতারা এই দাবি করে বলেন, আগামীতে জামায়াতের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জাহিদ হাসান, এখন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংস্কার বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হবে আজ। মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদের এলডি হলে আসবে, আর বিকেল 3টায় বৈঠক করবে জাতীয় গণফ্রন্ট। এর আগে ঐক্যমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে 2 দফায় বৈঠক করে বিএনপি। কিছু বিষয় নিয়ে আবারও বৈঠক করবে আগামীকাল। রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় এর আগে অংশ নেয় এনসিপিও। আর্থনা সামিটে অংশ নিতে 4 দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সফরে যাচ্ছেন ডক্টর ইউনুস। সেখানে তিনি সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গেও বৈঠক করবেন। আগামী 22 এবং 23 এপ্রিল এই 2 দিন সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোল টেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র এবং জ্বালানি উপদেষ্টা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পারভেজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা পারভেজ হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত এবং বিচারের দাবি করেন। পারভেজ টার্গেট কিলিংয়ের শিকার কিনা সেটি তদন্তেরও দাবি জানানো হয় সেখান থেকে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা। যারা খুন করেছে তারা সন্ত্রাসী এবং খুনি, তাদের পরিচয় একটাই, তারা শিক্ষার্থী না। কোনো রাজনৈতিক শেল্টারে রাজনৈতিক পরিচয়ে তাদেরকে যেন কোনো আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে জাহিদুল ইসলাম পারভেজকে কি টার্গেট কিলিং এর অংশ হিসেবে হত্যা করা হয়েছে কিনা সেটি সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে। কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণা করুন এবং সসম্মানে জুলাই অভ্যুত্থান যাতে আর কোনো বিতর্ক সৃষ্টি না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আর কোনো যাতে বিতর্ক সৃষ্টি না হয়, এই নাম যাতে আর কোনোভাবে কলুষিত না হইতে পারে। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। রোববার রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। বলেন, তদন্তের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর দায় দেয়া নিন্দনীয় এবং অনভিপ্রেত। প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাসে সহিংসতা ছড়ানোর পেছনে থাকা বাস্তব চিত্রকে আড়াল করতেই ছাত্র দলের এমন কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যেই চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উমামা ফাতেমা। এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছেন। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। একনেকে অনুমোদনের পর চট্টগ্রাম বন্দরের বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ এখন সুগম হলো। এবার এই প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে 10,000 কোটি টাকার ঋণ চুক্তি সই হবে। এরপরেই শুরু হবে অবকাঠামো নির্মাণ কাজ। তবে এই টার্মিনালে 24 ঘন্টা 12 মিটার গভীরতার বড় জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে কুতুবদিয়া থেকে বহির্নগর পর্যন্ত 30 নটিক্যাল মাইল দীর্ঘ চ্যানেল খনন করতে হবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন হাজেরা শিউলি।
প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়ছে গড়ে 4 থেকে 7%। সেই হিসেবে 2030 সাল নাগাদ হ্যান্ডলিং বাড়বে অন্তত 3 মিলিয়ন। বন্দরের বর্তমান অবকাঠামো সক্ষমতা কাজে লাগিয়ে সেই চাহিদা পূরণ বেশ কঠিন। তাই আগামী 100 বছরের বাণিজ্যিক চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ এক যুগে নকশা ও মহাপরিকল্পনা প্রণয়ন, ভূমি অধিগ্রহণ ছাড়া দৃশ্যমান অগ্রগতি অনেকটাই শূন্য। তবে গেল বছরের জুনে বিশ্বব্যাংক এই প্রকল্পে প্রায় 9.5 কোটি টাকা ঋণ অনুমোদন দিলে গতি পায় এই মেগা প্রকল্প। যদিও প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকায় হয়নি ঋণ চুক্তি। অবশেষে রোববার 14,000 কোটি টাকা ব্যয়ের বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন হয় একনেকে। প্রকল্পটির দুটি অংশের মধ্যে সমুদ্রে 6.5 কিলোমিটার দীর্ঘ চ্যানেল খনন, স্রোতরোধী প্রাচীর নির্মাণ এবং সড়ক ও রেল সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এতে প্রায় 9.5 কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। এতে প্রকল্পের অপর গুরুত্বপূর্ণ অংশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে 4টি টার্মিনাল নির্মাণে বিদেশি বিনিয়োগও ত্বরান্বিত হবে বলে আশা কর্তৃপক্ষের। টার্মিনালের ডিপিপিটা অনুমোদন হলেই বিশ্বব্যাংকের সাথে লোন এগ্রিমেন্টটা হয়ে যাবে সরকারের, এবং এর পরপরই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু হয়ে যাবে। এই ডিপিপিটা হচ্ছে মূলত অ্যাক্সেস চ্যানেল, ব্রেকওয়াটার এবং অন্যান্য মেরিন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো পোর্ট, এটা আমাদের একটা গেম চেঞ্জের হিসেবে ইন ফিউচারে অ্যাড হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি তার মধ্যে মাতারবাড়ি অন্যতম। এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ। 24 ঘন্টা বড় জাহাজ ভিড়লে চট্টগ্রাম হবে বিনিয়োগ ও পোর্ট হাব। তবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পৃথক কর্তৃপক্ষ গঠনের আহ্বান ব্যবসায়ীদের। টার্মিনালের যে প্রকল্প চিটাগং পোর্টের থেকে সেপারেট একটা প্রকল্প করে ফেলতে হবে। সেই প্রকল্প ডাইরেক্টর সে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করবে। প্রতি 1 মাস পর পর তারে কাজের প্রোগ্রেস দিতে হবে, টার্গেট দিতে হবে। তাইলে এটা আগামী 5 বছরের মধ্যে অন্তত আশা করা যাবে। টার্মিনাল হলে সুফল আমরা পাবো, মানে আমাদের চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা যেটা ধারণ ক্ষমতা বাড়বে। নাব্যতা কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে 10 মিটারের গভীরতার বড় জাহাজ ভিড়তে পারে না। বহির্নোঙরে সর্বোচ্চ জোয়ারে ভিড়তে পারে 11 মিটারের জাহাজ। বে টার্মিনালে 12 মিটারের গভীরতার বড় জাহাজে ভিড়বে বলে আশা কর্তৃপক্ষের। তবে জোয়ার ভাটার নির্ভরতা কাটিয়ে বে টার্মিনালে 24 ঘন্টা 12 মিটার গভীরতার জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে কুতুবদিয়া থেকে বহির্নোঙর পর্যন্ত 30 নটিক্যাল মাইল চ্যানেল খনন করতে হবে বলছে বন্দর সংশ্লিষ্টরা। আমরা কত বড় জাহাজ চাচ্ছি, কত গভীরতার জাহাজ চাচ্ছি। যদি 10 মিটার গভীরতার জাহাজ চাই তাহলে যে কোনো সময় আসবে, 10.5 মিটারের যে কোনো সময় আসবে। কিন্তু 12 মিটার প্লাস যদি আমরা জাহাজ চাই তাহলে কিন্তু কুতুবদিয়া থেকে এই চ্যানেলের বিশাল একটা অংশ ড্রেজিং করতে হবে, যেটি কিন্তু খুবই ব্যয়বহুল। বিদেশি টার্মিনাল অপারেটররা টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করলেও চ্যানেল খননের ব্যয় বহন করতে হবে বন্দরকে। তাই প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগের ক্ষেত্রে সবকিছু বিবেচনায় নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী এবং সাগর থেকে গলদা এবং বাগদা চিংড়ির রেণু আহরণ করছে উপকূলীয় এলাকার হাজারো জেলে। মশারি নেট নিয়ে এসব রেণু ধরার কারণেই হুমকিতে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সচেতনতার বিকল্প কর্মসংস্থানের অভাবেই বন্ধ হচ্ছে না এমন পরিবেশ বিনাশী কর্মকাণ্ড। তবে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ বলছেন আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। দেশের উপকূলীয় অঞ্চলের জেলাসমূহে এখন চিংড়ির রেণুপোনা ধরার মহোৎসব চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে এই কাজটি করে যাচ্ছে অনবরত। আর এর ফলে কিন্তু চিংড়ির রেণুর সাথে মারা পড়ছে বিভিন্ন জাতের মাছের পোনা। নিষেধাজ্ঞা থাকলেও এটি মানছেন না অনেকেই, আর এতে নষ্ট হচ্ছে পরিবেশও। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন
কালমেঘা গ্রামের বাসিন্দা শামীম, নজরুল ও শাহ আলম। প্রতিদিন সকাল সন্ধ্যা নদীতে মশারির তৈরি নেট দিয়ে শিকার করেন চিংড়ির রেণু। প্রতিটি রেণুর দাম 1 থেকে 1.5 টাকা হিসাবে দৈনিক আয় 500 থেকে 1000 টাকা। পেটের দোহাই দিয়ে নিষেধাজ্ঞা মানছেন না শামীম, নজরুল ও শাহ আলমের মতো অনেক জেলে। মাছটার নাম হলো রেণু মাছ, যাকে বলে গলদা চিংড়ি। এই মাছটা এই 3 মাস আহরণ হয়। রাইতে আর দিনে ধরি, তাই আমরা ধরি 2 ঘন্টা 2.5 ঘন্টা, মনে করেন 2 টান দিছি আর 1 টান দিব শেষ। ধরেন আমার টাকা জমি নাই, কিছু না, এই যে ধরি আমি পেটের সংসার চালাই। বঙ্গোপসাগর সংলগ্ন নদীগুলো বাগদা চিংড়ির অন্যতম উৎস। মশারির নেট দিয়ে এই রেণু শিকার করেন জেলেরা। নেটের জালের ফাঁস এতটাই ছোট যে শুধু চিংড়ি নয়, অন্যান্য মাছের পোনাও আটকে যায় এতে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থা। জেলেদের সচেতনতা বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। মেইন স্ট্রিমে নিয়ে আসা, সাথে সাথে বিভিন্ন ধরনের এদের ভিতরে ইন্টারভেনশন দেওয়া, বিকল্প কর্মসংস্থান বলি, আদার্স বিষয়গুলা বলি, নিয়ে আসলে আমার মনে হয় ডেফিনেটলি সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো থাকবে। চিংড়ি গভীর সমুদ্রে থাকলেও রেণু অবস্থায় বিচরণ করে উপকূলীয় মোহনায়। এই রেণু ধরা নিষিদ্ধ হলেও অনেক জেলে তা মানছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অবৈধভাবে রেণু আহরণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নৌপুলিশ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। তো আমরা আপাতত যে কাজটা করি, বোঝানোর চেষ্টা করি আপনারা তো চাষ করবেন এটা না করার জন্য। আর এই জালগুলোকে আমরা বিভিন্নভাবে ধরে আমরা ধ্বংস করার চেষ্টা করি। আর পাশাপাশি যেখানে জালগুলো উৎসমুখটা আমরা এখানে যোগাযোগ করি যাতে এখানে না আসতে পারে জালগুলো। আর মাঝে মাঝে আমাদের চেকপোস্ট বসে। বরিশাল বিভাগেই নিবন্ধিত জেলের সংখ্যা 4 লাখের বেশি। 2000 সাল থেকে প্রাকৃতিক উৎস থেকে রেণু ধরা নিষিদ্ধ হলেও বাস্তবে তা বন্ধ হয়নি। মৎস্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সমুদ্র উপকূলে রয়েছে প্রায় 475 প্রজাতির মাছ, যাদের প্রজনন স্থল এই উপকূলীয় অঞ্চল। ফিরদাউস সোহাগ, এখন, বরগুনা। চট্টগ্রামের ফুটপাত হকার মুক্ত করতে গতকাল নিউ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। নিউ মার্কেট এলাকার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, হকাররা কি আজকেও আবারও বসেছেন কিনা, সেখানকার এখন কি অবস্থা দেখছেন? রওশন, সোমবার সপ্তাহের ব্যস্ত দিন এবং সকাল প্রায় 10:30 হতে চলেছে। নিউ মার্কেট এলাকা সাধারণত এই সময়ে যে ধরনের দৃশ্য দেখা যায় বা যে ধরনের হজবরল পরিস্থিতি আমরা দেখি, বিশৃঙ্খল পরিস্থিতি দেখি, তার চাইতে অনেকটা ভিন্ন দেখছি আজকের যে সোমবার। এবং সকাল থেকে আমরা এখানে রয়েছি, বিশেষ করে এই সময়ের মধ্যে অর্থাৎ সকাল 10:30টার মধ্যে কিন্তু নিউ মার্কেট এলাকায় এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায় এবং তার কেন্দ্রবিন্দু থাকে যে ফুটপাতের পাশের যে হকাররা বসেন। এবং এখানে কিন্তু শত শত হকার এক ধরনের অর্থাৎ ভাসমান হকার থেকে শুরু করে এখানে যারা ফুটপাতের যারা হকার আছেন সকলেই কিন্তু এখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হন। কারণ তাদেরকে ঘিরে যে কেনাকাটা হয় বা ভাসমান হকারদের ঘিরে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, তার জন্য কিন্তু পুরো এলাকাতে এক ধরনের বিশৃঙ্খল বা অরাজক এক ধরনের পরিস্থিতি দেখা যায়। কোনো নিয়ম শৃঙ্খলার বালাই থাকে না, যেটি কিন্তু আজকে আমরা দেখছি যে একেবারেই ভিন্ন। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আজকের সকাল থেকে পরিস্থিতিটা আমরা দেখছি এক ধরনের আশাব্যঞ্জক বলা চলে। কারণ গতকাল এটিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন এবং এখানে মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি পরিদর্শন করেছেন। এই এলাকা পরিদর্শন করে গতকাল হকারদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে মূলত হকাররা বিকেল 3টে থেকে রাত 11টা পর্যন্ত বসার সুযোগ পাবেন। এবং তার চেয়েও বড় যে পরিকল্পনাগুলো সিটি কর্পোরেশন করেছে যে আসলে চট্টগ্রামের 2টি এলাকাকে চিহ্নিত করে, অর্থাৎ চট্টগ্রামের হকার মার্কেটে বহুতল ভবন নির্মাণ এবং চট্টগ্রামের যে স্টেশন এলাকা আছে সেই স্টেশন এলাকায় যে বস্তি বা যে ধরনের খালি স্থানগুলো আছে সেগুলোকে উদ্দেশ্য করে এক ধরনের হলিডে মার্কেট করার পরিকল্পনা রয়েছে। এবং সিটি কর্পোরেশন কিন্তু এর মধ্যেই চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি নাইট মার্কেট, এক ধরনের মডেল নাইট মার্কেট
স্থাপন করে এক ধরনের উদাহরণ তৈরি করেছে। তো সেই লক্ষ্যে এগোচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ফুটপাতগুলোকে দখলমুক্ত করার জন্য তারা নানামুখী পরিকল্পনা নিচ্ছে এবং হকার নেতাদের সাথে মূলত বৈঠক করে বোঝানোর মধ্য দিয়ে কোনো ধরনের উচ্ছেদ কিংবা ভাঙাচোরায় না গিয়ে তারা আসলে এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে চট্টগ্রামের যে হকার সমস্যা বা হকার সংকট সেটি দূর করার চেষ্টা করছে। এবং নিউ মার্কেট এলাকায় বা আশপাশের 1 থেকে 1.5 কিলোমিটার এলাকায় কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার হকার কিন্তু প্রতিদিন বসেন এবং সেই হকারদেরকে ঘিরে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। যে বিশৃঙ্খলা বা যে হজবরল পরিস্থিতি কিন্তু আমরা আজকে সেভাবে দেখছি না। রওশন, হিলিতে পাটের উৎপাদন বাড়াতে বিনামূল্যেই বিতরণ করা হচ্ছে বীজ এবং রাসায়নিক সার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে জেলার কতজন কৃষক এই সহায়তার আওতায় এসেছেন? রওশন, আমরা জানি যে পাট একটি রপ্তানি পণ্য। এই রপ্তানি পণ্যের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। তার মধ্যে অন্যতম উদ্যোগটি হচ্ছে বিনামূল্যে সার এবং পাট বীজ বিতরণ। এসবের মধ্য দিয়ে কিন্তু কৃষকদেরকে উৎসাহ দেয় যাতে করে পাটের উৎপাদনটা বৃদ্ধি পায়। আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার এই হাকিমপুর উপজেলায় পাট বীজ বিতরণ কার্যক্রম চলছে এবং বিনামূল্যে কৃষকরা কিন্তু 1 কেজি করে পাট বীজ এবং 5 কেজি এমওপি এবং 5 কেজি ডিওপি সার পাচ্ছেন। এবং এই বীজ সারগুলো কিভাবে তারা বপন করবেন এবং উৎপাদন পাটের করবেন সেইগুলোকে কিন্তু কৃষকদেরকে কিন্তু এক ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন যে দিনাজপুর জেলায় কতজন পেয়েছেন, এই দিনাজপুর জেলায় এবার এই বিনামূল্যে প্রায় 600 জন কৃষক এই কৃষি প্রণোদনার আওতায় পাট বীজ এবং সার পেয়েছেন। এবং বিশেষ করে এই জেলার সবচাইতে বেশি পাট উৎপাদন হয় দিনাজপুরের খানসামা, বিরল, বীরগঞ্জ এই উপজেলাগুলোতেই পাটের উৎপাদনটা বেশি হয়। সেই জায়গাগুলোতে প্রায় 100 থেকে 200 হেক্টর জমিতে পাটের উৎপাদন হয়। তবে আমাদের হাকিমপুর উপজেলাটি যেহেতু একটি সীমান্তবর্তী এবং ছোট্ট একটি এলাকা, এই এলাকাতে পাটের তেমন একটা উৎপাদন হয় না। তবে এই উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কিন্তু এখানকার যারা উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন এবং মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। বিগত সময়ের তুলনায় সেখানে যেন আরো উৎপাদন বাড়ে সেই জায়গাতে তারা কিন্তু তাগাদা দিচ্ছে। কিছুক্ষণ আগে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং উপজেলা কৃষি অফিসার আরজানা বেগম তারা কিন্তু কৃষকদের মাঝে বিনামূল্যে এই পাট বীজ এবং সার কিন্তু বিতরণ করেছেন। এবং এখনো কিন্তু কার্যক্রম চলছে। যারা বিনামূল্যে এগুলো নিচ্ছেন তারা তাদের বীজতলা তৈরি এবং বপন থেকে শুরু করে যে কিভাবে পাটটি উৎপাদন করা যায় সহজে সেই জায়গাটির কিন্তু পরামর্শ কিন্তু কৃষি অফিসের পক্ষ থেকে এগুলো বিতরণের পর দেওয়া হচ্ছে যাতে করে তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেগুলো উৎপাদন করতে পারে বলে কিন্তু আমাদের কৃষি কর্মকর্তা জানিয়েছে। তো সব মিলে বলা চলে রওশন, আসলে পাট যেহেতু রপ্তানি পণ্যের উৎপাদনটি দেশে বাড়াতেই কিন্তু এই ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। তার ধারাবাহিকতায় আজকে কিন্তু এখানে পাট বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম চলছে। এবার আন্তর্জাতিক। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 32 জন ফিলিস্তিনি, আহত হয়েছে বেশ কয়েকজন। একই দিন ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে 2 জন। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে আইডিএফ। গেল মাসে আইডিএফের হামলায় দ্য প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির 15 স্বাস্থ্যকর্মীর নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেল আবিব। প্রতিবেদনে বিষয়টি রেড ক্রিসেন্ট কর্মীদের পেশাগত ত্রুটি ছিল বলে অভিযোগ তোলে তেল আবিব। ইসরায়েলের এই অভিযোগকেই মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে মানবাধিকার সংস্থাটি। এদিকে ইয়েমেনের সানায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে দেশটির 12 বেসামরিক নাগরিক, আহত হয়েছে প্রায় 30 জন। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ উত্তেজনায় ইসরায়েলে পুলিশ জনতার মধ্যে হয়েছে ব্যাপক সংঘর্ষ। গাজায় হামলা চালানোর মধ্য দিয়েই নেতানিয়াহু ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করেননি বলেও মন্তব্য তাদের। তাই স্লোগানে স্লোগানে নেতানিয়াহুকে মিথ্যাবাদী এবং অপরাধী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছেন বিক্ষোভকারীরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। এবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালো স্বয়ং ইসরায়েলিরাই। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ থেকে ছড়ায় এই উত্তেজনা। ধাক্কাধাক্কি করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। বেনিয়ামিন নেতানিয়াহুকে অপরাধী প্রধানমন্ত্রী হিসেবেও আখ্যা দিয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। যতদিন হামাস ততদিন যুদ্ধ, নেতানিয়াহুর এমন কট্টর নীতির কারণে বিক্ষোভকারীরা ক্ষোভে ফুঁসছেন।
আন্দোলনকারীরা বলছেন, গাজায় হামলা চালিয়ে নেতানিয়াহু ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করতে পারেননি। আর যুদ্ধ বন্ধ না করে 59 জিম্মিকে ফিরিয়ে আনার পথও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন ইসরায়েলিরা। এমনকি গাজায় নিরীহ মানুষকে হত্যার বিষয়টিও মেনে নিতে পারছেন না অনেক ইসরায়েলি বিক্ষোভকারী। The military pressure is not bringing the opposite. The military pressure is killing them. So this war is just a war that had to end many months ago. There's no purpose. There are no achievements anymore. You think the people here don't care from the people in Gaza? When we do care about them, we think there are too many people innocent that were killed. নেতানিয়াহু প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা বলে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ ইসরায়েলি বিক্ষোভকারীদের। এমনকি নেতানিয়াহু যে মিথ্যাবাদী তা সারা বিশ্ব জানে বলেও মন্তব্য করেন তারা। I can't say more than that. He lies like I breathe. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আমিরাতের রপ্তানি খাতে যোগ হয়েছে দেশে নির্মিত জাহাজ। চলতি বছর 10টি জাহাজ রপ্তানির চুক্তি হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। দেশের অর্থনীতিতে যা নতুন সম্ভাবনা বলছেন প্রবাসীরা। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। দেশের সম্ভাবনাময় ও ক্রমবিকাশমান শিল্প জাহাজ নির্মাণ। স্থানীয়ভাবে তৈরি জাহাজ রপ্তানি করার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে জাহাজ নির্মাণ দেশের প্রধান প্রতিশ্রুতিশীল শিল্পে পরিণত হয়েছে। এবার দেশ থেকে 10টি জাহাজ রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের সাথে আমিরাতের শারজা ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লাইন্স চলতি অর্থ বছরে 10টি জাহাজ আমদানির লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। ইতোমধ্যে গেল ফেব্রুয়ারিতে 2টি জাহাজ আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া চলতি মাসে আরও 2টি জাহাজ রপ্তানির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তিবদ্ধ মোট 10টি জাহাজের অবশিষ্ট 6টি চলতি বছরের মধ্যে রপ্তানি হওয়ার কথা রয়েছে। আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলা হয় যে আমরা একটি নির্দিষ্ট প্রোডাক্টের উপরে 85-84% এক্সপোর্ট আর্নিং করে থাকি এবং আমরা এটা নতুন কোনো প্রোডাক্টের দিকে যাই না। তো এই ক্ষেত্রে যে জাহাজ রপ্তানির যে বিষয়টা, এটি একটি নতুন সংযোজন। আমি মনে করি যে এটি অন্যান্য নতুন সেক্টরকেও ইন্সপায়ার করবে। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল উইং জানায়, আকৃতি অনুযায়ী প্রতিটি জাহাজ $4.5 থেকে $10 মিলিয়ন পর্যন্ত হতে পারে। 10টি জাহাজের আনুমানিক মূল্য প্রায় $55 থেকে $60 মিলিয়ন। চট্টগ্রাম থেকে রপ্তানি হওয়া জাহাজগুলো আমিরাতের তেল ও গ্যাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের কাজে ব্যবহার করবে। এই খাতে আরো সম্ভাবনা দেখছেন প্রবাসীরা। ইদানিং আমরা দেখছি বা শুনছি বাংলাদেশ এখন খুব টেকনিক্যাল দিক দিয়ে খুব ডেভেলপ করেছে। এখন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে জাহাজ নিয়ে আসছে। বাংলাদেশ জাহাজ সংযুক্ত আরব আমিরাতে সাপ্লাই করেছে। আপনি কোনোদিন চিন্তা করতে পারেন যে বাংলাদেশের মতো দেশে যে আমরা কোনোদিন জাহাজ তৈরি করব, আমাদের জাহাজ বাইরে যাবে? এটা আমরা আগে কখন, আজ থেকে 50 বছর আগে, আমরা 40 বছর আগে আমাদের ছোট অবস্থার সময়কে আমরা কি চিন্তা করছিলাম যে আমার দেশ বা আমরা এটা করতে পারবো? তো আমাদের লোকজনের যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, এই গ্লোবালাইজ এই অবস্থায়, এই যে আপনার টেকনোলজিক্যালের যে যুগে আসছি আমরা, বিভিন্ন জায়গাতে অভিজ্ঞতা নেওয়ার ফলে এখন আমাদের দেশে জাহাজ তৈরি করা সম্ভব হচ্ছে এবং এটা বহির্বিশ্বে রপ্তানি করার সুযোগ হচ্ছে। এই যে বিরাট অপরচুনিটি। বাংলাদেশ মিশন জানায়, অদূর ভবিষ্যতে দেশটিতে আরো জাহাজ রপ্তানির সম্ভাবনা রয়েছে। জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। দেশের সমস্ত অনলাইন বেটিং সাইটগুলোকে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। ফিক্সিং ইস্যু নিয়েও বিসিবি এবং বাফুফেকে আরও বেশি কঠোর হওয়ার আহ্বান জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 5 আগস্টের ঘটনায় শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান তিনি। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। অনলাইনে দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে জুয়ার কালো থাবা। বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে যত্রতত্র চলছে বেটিংয়ের বিজ্ঞাপন। লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। বিশেষ করে টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে। তরুণদের জুয়ার নেশা থেকে বাঁচাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কি করছে তারই ফিরিস্তি দিলেন উপদেষ্টা। আমরা যুবকদেরকে নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে আমাদের একটা কনসার্ন আছে। আমরা আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটাকে পুরোপুরি আইনের কাভারে নিয়ে আসবো। ফলে যে কেউ এটাকে প্রমোট করলে সেটাও আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হবে এবং সেটাকে সেভাবে তখন আমরা
ব্যবস্থা নিতে পারবো। দেশের ঘরোয়া লিগগুলোতে প্রায়শই ঘটছে ফিক্সিংয়ের মতো ন্যাক্কারজনক ঘটনা। তাই পাতানো খেলা বন্ধে দেশের ক্রীড়াঙ্গনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিলেন ক্রীড়া উপদেষ্টা। ফিক্সিং একটা গ্লোবাল প্রবলেম এবং ফিক্সিং এর ব্যাপারে আমরা এর মধ্যেই বিসিবির সাথেও কথা বলেছি, যেমন ডিভিশনাল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের ম্যাচগুলোতেও ফিক্সিং এর অনেক অভিযোগ আসে। তো সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু টেকনোলজির মাধ্যমে এই ফিক্সিংটাকে অ্যাড্রেস করে থাকে। আমরাও সেটা নিয়ে কাজ করছি যাতে করে উন্নত টেকনোলজির মাধ্যমে ফিক্সিং সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয়। বিসিবি বাফুফে আমাদের যে ক্রীড়া ফেডারেশনগুলো আছে তারা এটা নিয়ে কাজ করছে। শুটিং ফেডারেশনের অস্ত্রগুলি দায়িত্বশীলদের যোগসাজশে জুলাই অভ্যুত্থানে ব্যবহার করা হয়েছে এমন মন্তব্যেরও ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ। এই কনসার্নটা আমাদের কাছে এসেছে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সেই জায়গা থেকে আমরা আরো ফার্দার এটা ইনভেস্টিগেশন করব যে কোথায় হয়েছে এবং কতটুকু হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রাইমারি রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সামনের দিনে যেন এরকম সেন্সিটিভ যে ফেডারেশনগুলো আছে সেখানে এমন কোনো লিডারশিপ না আসে যারা আবার এ ধরনের কোনো কিছু ঘটাতে সহায়তা করতে পারে। রোববার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ ও সুবিধাবঞ্চিত ক্রীড়াবিদদের অনলাইনে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। 2026 সাল থেকে মাসিক ভাতা 3000 টাকা দেওয়ারও ঘোষণা দেন উপদেষ্টা। ফারহান ইহসান, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে তীব্র দুর্গন্ধ, মিলছে পোকা, ঝুঁকি বাড়ছে পানিবাহিত রোগের। জল খাওয়ানো যায় না, রান্ধানো যায় না, পানির ভিতরে ময়লা আসে। এরকম দুর্গন্ধ যুক্ত পানি আমাদের বাসায় আসে। আমরা পানির জন্য রান্না করতে পারি না, কোনো কিছু করতে পারি না, অনেক অসুবিধা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় 3 জন গ্রেফতার, বিকেলে তোলা হবে আদালতে। সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক চলছে, বিকেলে যাবে জাতীয় গণফ্রন্ট। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার মামলা শিগগিরই নিষ্পত্তির আশা, চলছে নির্বাচনের প্রস্তুতি, প্রায় চূড়ান্ত দলীয় প্রার্থীও। এবং বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, বড় জাহাজ ফেরাতে ট্যানেল খননের দাবি। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।